শেষ বিকেল এখনো ফুরোয়নি। ধরনের আনাচে কানাচে লালচে রোদ্দুর কিরণ ছড়িয়েছে। শুভ্র আকাশ মেঘময়। আকাশফুলের কোমল বরণের মেঘমালয় পাখির মতো ডানা মেলছে সম্পূর্ণ আকাশে। উড়ছে, উড়ে চলেছে নাম জানা দিগন্তে। জানালার পর্দা হাতের মুঠে আঁকড়ে ধরে জানালার ঘেঁষে মেঘ ময়ূরের ছুটে চলা দেখছে হৃদিতা। মনে মনে সে চিঠি লিখে উড়ন্ত মেঘ নেনেমাকে দিয়েছে প্রাপক প্রজ্জ্বল। হৃদিতাকে রেডি হতে বলেছে ওর বাবা। সেজেগুজে বসতে হবে জয়ের সামনে। হৃদিতা মন থেকে শক্ত হলে প্রজ্জ্বলের সামনে তুলো। কিছুতেই সে সাহস করে প্রজ্জ্বলকে ফোন করতে পারেনি, বলতে পারেনি জয়ের এই বাড়িতে আসার ব্যাপারটা। প্রজ্জ্বল জানতে পারলে নিশ্চিত কোনো কাহিনী হয়ে যাবে। এসে যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে তখন। হৃদিতা কিছুতে চাচ্ছে না ওর বাবাকে বাইরের লোকের সামনে ছোট করতে, আর না পারছে সেজেগুজে জয়ের সামনে বসতে। এই হৃদিতা, তুই এখনো তৈরি হসনি? তোর বাবা তাড়া লাগিয়েছে সেই কখন। কটাক্ষ কণ্ঠে কথাগুলো বলে দ্রুত পায়ে হৃদিতার ঘরে ঢুকলেন হৃদিতার মা শেফা। বেডের উপর ইস্ত্রি করা শাড়ির ভাঁজ অনড় অবস্থা দেখে মুহূর্তে মন মেজাজ বিষিয়ে উঠল তার। কাট কাট গলায় বললেন, নিচে পাত্রপক্ষ বসে আছে, কিসের কাহিনী শুরু করেছিস? তোর বাবা এমন তাড়া শুরু করেছে, পারলে আমাকে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে বসিয়ে দেয়। চটপট রেডি হয়ে নে, তোর বাবার আর কান জ্বালাপনা করা কথা সহ্য হচ্ছে না আমার। আম্মু। মেয়ের অর্ধ ভাঙ্গা কণ্ঠে আওয়াজ শুনে সেদিকে তাকালেন শেফা। হাতের উপর মেলে ধরা শাড়িটা বেডির উপর রেখে দিলেন। হৃদিতার ফোলা ফোলা অশ্রুসিক্ত চোখ জোড়া দৃষ্টি এড়াবে না চিকারও। হৃদিতার এমন বিধ্বস্ত অবস্থা দেখে শেফা থমকে গেলেন। মেয়ে তো তার এত সহজে ভেঙে পড়ার মতো নয়। আস্তে ধীরে পা ফেলে হৃদিতার কাছে গিয়ে দাঁড়ালেন শেফা। স্নেহ মিশ্রিত হাতের স্পর্শে হৃদিতার দু কাঁধে হাত রেখে সামনে ঘুরিয়ে নিতেই ফুঁফিয়ে উঠল সে। মায়ের মমতাময়ী চাহনিতে কান্নার বাঁধ ভেঙে গেল তার। আম্মু, আমি যাব না নিচে, কিছুতেই নিচে যাব না। তুমি আব্বুকে বুঝিয়ে বলো না একটু, আমি নিচে যাব না। মেয়ের আবেগঘন কথায় মুচকি হাসলেন শেফা। দুহাতের তালুতে মেয়ের চোখের পানিটুকু মুছে দিয়ে বললেন, আমি প্রজ্জ্বলকে ফোন করে দিয়েছি, ও আসছে, সামলে নেবে সব কিছু। তুই চিন্তা করিস না, তোকে যেতে হবে না নিচে, পাতলি একটা। মায়ের ভরসাপূর্ণ কথায় আশ্বস্ত হওয়ার বদলে ভড়কে গেল হৃদিতা। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু তুমি কেন জানিয়েছো প্রজ্জ্বল ভাইয়াকে? এখন কি হবে? ভাইয়া এসে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, বাবার সামনে জয়কে মেরে বসে, তখন তো বাবা সব জেনে যাবে। আম্মু কেন বলেছো তুমি? এক হাত কোমরে রেখে অন্য হাতের দু আঙ্গুল কপালে চেপে চিন্তিত হৃদিতা ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করতে লাগলো। এবার কি হবে তা নিয়ে সন্দেহান সে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে ওর। একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আবারও। মেয়ের অস্থিরতা দেখে শেফা বললেন, এত চিন্তা করতে হবে না তোকে, চুপ করে ঘরে বসে থাক। প্রজ্জ্বলকে না জানালে ওই ছেলের সামনে তোকে বসতে হতো, তখন কি খুব ভালো হতো? যেতে তুই ওই ছেলের সামনে। কিন্তু কোনো কিন্তু নয়, কিছুই হবে না, চিন্তা করিস না একদম। মেয়ের গালে হাত রেখে মেয়েকে আশ্বস্ত করে ঘরে থেকে বেরিয়ে গেলেন শেফা। কিন্তু হৃদিতার টেনশন বিন্দুমাত্র কমল না। মাথা চেপে ধরে বসে পড়ল বেডে। আগের বারের ঘটনা যদি এবারও হয়, তাহলে এবার কি করবেন প্রজ্জ্বল ভাই? ভাইয়া, এটা কিন্তু তুই ঠিক করিসনি। প্রজ্জ্বল বিকেলে এবারে না আসলে তো কিছুই জানতাম না। আপাতত আমি নিপার ব্যাপারটা জানতাম। নিপাকে দেখতে আসা ছেলে যে জয়, তা কিন্তু আমি জানতাম না। পরে অবশ্য ওরাই বলেছে সবটা। তাই বলে তুই রাজি হয়ে যাবি হৃদিতার সাথে জয়ের বিয়েতে? ওরা প্রস্তাব আনলো আর তুই রাজি হয়ে গেলি? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তো রাজি হইনি আপা, শুধু বলেছি সিদ্ধান্ত পরে জানাবো। তোমাদের মতামতের গুরুত্ব আছে আমার কাছে। তাহলে না করে দে এই বিয়েতে। সুফিয়ার কথা শুনে ব্রুকুচকে এলো ওসমান সাহেবের। তিনি দ্বিমত পোষণ করে বললেন, ছেলে খারাপ কিসে আবা? ভালো জব করে, ফ্যামিলি ভালো, ছেলে দেখতে মাশাআল্লাহ। নিপার বিয়েটা যখন ওখানে হয়নি, আর তাছাড়া প্রথম থেকে যখন হৃদিতাকে ওদের পছন্দ, তখন বিয়েটা দেওয়া যেতেই পারে। সুফিয়া আনাম রেগে গেলেন। কাটকাট গলা একমাত্র ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন, দেখ ভাইয়া, তুই যখন আমাদের মতামতের এতটা গুরুত্ব দিস, তাহলে জয়ের সাথে বিয়েতে আমরা সম্মত নই। কিন্তু কেন?
আর জয়ের বাবা বললেন তোমরা নাকি হৃদিতাকে নিজের বাড়ির বোমা বলে পরিচয় দিয়েছো, এসব কি আপা? সুফিয়া আনাম এবার একটু নড়ে চড়ে বসলেন। ভাইকে কি এবার সত্যিটা বলে দেওয়া উচিত? মামা ও হৃদিতা আর আমার বিয়েটা হয়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকে সোফায় মায়ের পাশে বসতে বসতে কথাটা বলল প্রজ্জ্বল। সুফিয়া আনাম ছেলেকে দেখে একটু হাসলেন, ভরসাও পেলেন বেশ খানিকটা। এখন শুধু তার ছোট ভাইয়ের রিয়েকশন দেখা বাকি। ওসমান সাহেব চমকে গেলেন প্রজ্জ্বলের কথা শুনে, সন্দেহান কণ্ঠে প্রশ্ন করলেন, মানে কি আপা, কি বলতে চাইছে প্রজ্জ্বল? মানের কিছু নেই, আইনিভাবে হৃদিতা আমার বউ। 1 বছর আগে আমাদের বিয়েটা হয়ে গেছে। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল ওসমান সাহেবের। মুহূর্তেই অপ্রতিরোধ্য রাগ ছেঁকে ধরলেন তাকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ফাজলামের একটা লিমিট আছে প্রজ্জ্বল। কি যা তা বলছো? মাথা ঠিক আছে তোমার? কিসের বিয়ে? কবে হলো? 1 বছর আগে প্রজ্জ্বলের জন্মদিনে হৃদিতার সাথে বিয়ে হয়েছে ওর। সোজা সাপটাভাবে উত্তর দিলেন সুফিয়া। সাংঘাতিক রেগে গেলেন ওসমান সাহেব, শক্ত কণ্ঠে বললেন, যে বিয়ে সম্পর্কে আমি অবগত নেই সেই বিয়ে আমি মানি না। কবে, কিভাবে, কোথায় প্রজ্জ্বল হৃদিতার বিয়ে হয়েছে সেটা জানতে চাই না আমি। জয়ের সাথে বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল। বিতর্কে যেতে চাচ্ছি না আপা। মামু তুমি কি প্রমাণ করতে চাইছ? নাকি আইনি ব্যবস্থা? রেগে গেলেন হৃদিতার বাবা। প্রজ্জ্বল আমার ছেলে খারাপ কিসে ভাইয়া? সুফিয়া আনাম আর ওসমান সাহেবের তর্কাতর্কির এক সময় কঠিন রূপ নিল। দরজার বাইরে দাঁড়িয়ে হৃদিতা এতক্ষণ সব কিছু দেখছিল, সব কথা শুনেছে সে। জয়ের সাথে বিয়ে দেওয়ায় কথাটা শুনে ছলছল করে উঠল চোখ জোড়া। ততক্ষণে আর এক দফা গোলযোগ সৃষ্টি হয়েছে ড্রয়িং রুমে। এইবার কি হৃদিতা আলাদা হয়ে যাবে প্রজ্জ্বলের থেকে? কালো মেঘের দল নেই বিস্তর আকাশে, শুধু শুভ্র মেঘের আধিপত্য। সেই সকাল থেকে বড় একটা গোলাকৃতির চাঁদ উঠেছে শুভ্র নীলিমার মধ্যখানে। সোনালি বর্ণের আলো ছড়িয়েছে ধরণীতে। নিজের ঘরের মেঝের ঠিক মাঝখান বরাবর হাত পা ছড়িয়ে শুয়ে আছে হৃদিতা। ঘরের ড্রিমলাইটের টিমটিম আলো ছাপিয়ে বারান্দার দরজা দিয়ে চাঁদের এক ফালি কিরণ পড়েছে হৃদিতার মুখের উপর। ওর দৃষ্টি ঘুরপাক খাচ্ছে বারান্দা লাগানো ছোট গোলাপ গাছগুলোর উপর। প্রজ্জ্বল কিনে দিয়েছিল গাছগুলো 2 মাস খানিক আগে। নিচের হাতে হৃদিতার বারান্দা লাগিয়ে দিয়েছে অবধি। গাছ লাগানোর সময় হৃদিতাকে বলেছিল, হৃদ্রাণী যখন আমাকে খুব মিস করবে অথবা মন খারাপ থাকবে তখন গোলাপ গাছগুলোকে সব শেয়ার করে দিও, দেখবে মন খারাপ ভালো হয়ে যাবে। তখন হৃদিতা হেসে বলেছিল, আপনি তো সব সময় আমার পাশে পাশে থাকেন প্রজ্জ্বল ভাই, মিস করার সুযোগ কই? প্রজ্জ্বল সেদিন আর কিছু না বলে হেসেছিল শুধু। আজ আমার বড্ড মন খারাপ প্রজ্জ্বল ভাই, আপনাকেও অনেক মিস করছি। গোলাপ চারাগুলোকে বলেছিলাম তখন, এই তোরা শোন, আজ আমার মন খারাপ, মিস করছি তোকে। কিন্তু মন ভালো হয়ে যায়নি আমার, এখনও অনেক মন খারাপ করছে। আপনি কি তাহলে মিথ্যা বলেছিলেন প্রজ্জ্বল ভাই? আপনি তো মিথ্যা বলেন না, তাহলে কেন মন ভালো হচ্ছে না? চারাগুলো আজ খেয়াল রাখেনি বলে তারা কি অভিমান করেছে? সেই কারণে আমার মন খারাপ, বুঝতে পারছে না। নিজে নিজে মিনিট খানেক বক বক করলো হৃদিতা। এখনও ওভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আছে সে বেডে। গা এলিয়ে দিতে বিরক্ত লাগছে। সন্ধ্যায় বড় পুপু আর প্রজ্জ্বলের সাথে ওর বাবার এক প্রকার রাশারাশিতে রাগ করে বাড়ি ছেড়ে গেছেন সুপ্রিয়া। প্রজ্জ্বল আরও কিছুক্ষণ নিজের মামাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি কিছুতেই হৃদিতার বিয়ে প্রজ্জ্বলের সাথে দেবেন না। প্রজ্জ্বলে বা কতক্ষণ আর এইভাবে নিজের বিয়ে নিয়ে এত জোরাজুরি করত? সেও তো এক সময় দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেছে। তবে যাওয়ার সময় কাট কাট গলায় বলেছে সে স্বেচ্ছায় না হলে তুলে নিয়ে যাবে হৃদিতাকে। এত কিছু সচক্ষে দেখার পর হৃদিতা সে যে দরজা বন্ধ করে আর খোলেনি, হৃদিতার বাবাও অভিমান করে মেয়েকে আর ডাকেনি। শেফা একটু আগে দরজার বাইরে থেকে অনেক ডাকাডাকি করে গেছে খাওয়ার জন্য, কিন্তু একঘেয়ে হৃদিতার দরজা খোলেনি। রাগান্বিত গলায় বলে দিয়েছে সে খাবে না, খিদে নেই। শেফা মেয়ের জেদের কাছে জিম্মি হয়ে আর ডাকতে আসেননি।
হৃদিতা বারান্দা দরজা থেকে চোখ সরিয়ে নিল। মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা ফোনটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। প্রজ্জ্বল ফোন ধরছিল না বলে রাগের বশে আছাড় মেরেছে মেঝেতে। ফোনের ভাঙ্গা অংশগুলো খড়ময় ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝে থেকে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। তারপর ঘরে চালানো বৈদ্যুতিক হলুদ রঙের ড্রিম লাইটের দিকে তাকিয়ে থাকলো এক ধ্যানে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ জোড়া ঘোলা হয়ে আসতে শুরু করলো, তবুও তার চোখ সরানোর নাম নেই। খুব বিরক্ত লাগছে এখন হৃদির। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হৃদিতা নিজের বিরক্তি বসে হঠাৎই হাত পা মেঝেতে দাপাদাপিতে লাগলো। তার উপরে উবু হয়ে শুয়ে চোখের জমানো পানি বিসর্জন দিতে লাগলো। চকলেট চাই তোর। হঠাৎই বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর পূর্ণ করে প্রবেশ করলো। চমকে উঠল হৃদিতা। উঠে বসলো না, শুধু পাশ ফিরে তাকিয়ে থাকলো চেনা অবয়বটার দিকে। প্রজ্জ্বল এসেছে, সত্যি প্রজ্জ্বল এসেছে। সে বারান্দার উঁচু রেলিংয়ের ঠেস দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। পরনে জিন্স আর ধবধবে সাদা শার্ট, ফর্সা মুখের কপালে হালকা কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ড্রিম লাইটের আবছায়া আলোয় এতটুকু বুঝতে পারল হৃদিতা। ঝাপসানো আঁখি পল্লবে আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন। হৃদিতা অসহায় দৃষ্টিতে পলক না ফেলে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এখনো সে বিশ্বাস করে উঠতে পারছে না সত্যি প্রজ্জ্বল এসেছে। বারান্দায় দাঁড়ানো ঝাপসানো অবয়ব পরিচিত হলে মস্তিষ্ক এখনো মেনে নিতে পারছে না প্রজ্জ্বল এসেছে। হৃদিতা পাশ ফিরে মেঝেতে হাত ছড়িয়ে ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল হালকা হাসলো, বুকে জড়ানো হাতগুলো প্যান্টে গুজে সোজা হয়ে দাঁড়ালো। মৃদু পায়ে ঘরে ঢুকে হৃদিতাকে ডিঙ্গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। এতক্ষণের অন্ধকারাচ্ছন্ন ঘরে আলো ফুটতেই চোখ বন্ধ করে নিল হৃদিতা। তীক্ষ্ণ আলো চোখে ঝলসে দিচ্ছে একেবারে। হৃদির খিচে নেওয়া কম্পনরত চোখের পাপড়ি কিছু সময় দেখে বেডের উপর পা ঝুলিয়ে বসলো প্রজ্জ্বল। আলোর তীব্র রেশ দৃষ্টিতে সহ্যনীয় হতে চোখ মেলল হৃদিতা। এবার একটু ঘুরে সামনে তাকালো, আবারও স্থির দৃষ্টিতে রাখলো প্রজ্জ্বলের উপর। কত বছর যেন প্রজ্জ্বলকে দেখে না সে, তবুও সে উঠে দাঁড়াচ্ছে না হৃদি। বলতে গেলে ওঠার শক্তি পাচ্ছে না, ঝিমিয়ে পড়েছে শরীর। প্রজ্জ্বল দু হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, অন্য দিন হলে তো চেঁচিয়ে চেঁচিয়ে পুরো বাড়ি তোর বাপ সহ জানিয়ে দিতি ভয়ে। আজ চমকে গেলি না যে? ভয় পাসনি? হৃদিতা কোনো কথা বলল না, চুপ করে পলক না ফেলে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কিরে, তোর কি সাউন্ড সিস্টেম বাটন কাজ করা বন্ধ করে দিয়েছে? কথা কানে যায় না? এবার হৃদির বিশ্বাস হয়েছে প্রজ্জ্বল এসেছে, কিন্তু অভিমানে কথা বলছে না সে। প্রজ্জ্বল আবারও বলল, এইভাবে মেঝেতে হাত পা ছোড়াছুড়ি শুরু করেছিলি কেন বলতো? চকলেট চাই নাকি নিপার? বিয়ে উপলক্ষে শপিং? ব্রু কুঞ্চিত করলো হৃদিতে। এই মুহূর্তে প্রজ্জ্বল মজা করছে ওর সাথে? এত কিছু ঘটে যাওয়ার পর এত স্বস্তির হয়ে কিভাবে বসে আছে সে? গত বছর ঠিক একই কাহিনী ঘটেছিল। প্রজ্জ্বল আকার ইঙ্গিতে হৃদিতাকে পছন্দ করে প্রকাশ করলেও কখনো ভালোবাসি বলেনি তখন অবধি। হৃদিতারও কিশোরী মনও প্রজ্জ্বলকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু ভয়ে কখনো বলে উঠতে পারেনি সেও। হৃদিতা সবে তখন 18তে পা দিয়েছে। বাড়িতে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসা স্বাভাবিক। হৃদিতারও এসেছিল প্রাপ্তপক্ষ, সোজা চলে এসেছিল বাসায়। পরবর্তীতে সেই ছেলেকে প্রজ্জ্বল এমন পিটিয়েছিল যে হসপিটালে থাকতে হয়েছে মাস 2। সেই ছেলেকে কে মেরেছে এটা কেউ জানতে না পারলে প্রজ্জ্বলের বাসার লোকজন জেনে গেছিল সবটা। হৃদিতাকে যেন যেদিন দেখতে এসেছিল সেদিন প্রজ্জ্বলের 24তম জন্মদিন ছিল। ঘরের দরজা আটকে সে জেদ করে বসেছিল হৃদিতাকে আজকে বিয়ে করবে সে। ছেলের অতিরিক্ত পাগলামিতে রাজি হয়ে গিয়েছিলেন সুপিয়া আর আতিক সাহেব। ভাইকে না জানিয়ে শুধু হৃদিতার মাকে জানিয়ে কোনো রকম রেজিস্টার হয়েছিল ওদের, যাকে বলে শুধু আইনিভাবে বিয়ে। নিজেকে হঠাৎ শূন্যে ভাসতে দেখে ভাবনা থেকে বেরিয়ে এলো হৃদিতা। চোখের সামনে প্রজ্জ্বলের মুখটা দেখে ঘাবড়ে গেল ও। প্রজ্জ্বল ওকে কোলে তুলে নিয়ে দরজা খুলে কখন বাইরে এসেছে বুঝতে পারেনি সে। কোথায় যাচ্ছেন? নামিয়ে দিন প্লিজ, আব্বু দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ নামিয়ে দিন। আব্বু আপনাকে এই বাড়িতে দেখলে আবার অপমান করবে। প্রজ্জ্বল রেগে গেল, শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুই এইভাবে চিল্লাচিল্লি করলে মামু এমনি বুঝতে পেরে যাবে। কত রাত হয়েছে সে খেয়াল আছে তোর? মটকা মেরে মেঝেতে পড়েছিলি, টাইমটা দেখিসনি? ফোনটা তো ভেঙে ফেলেছিস তাই তো?
প্রজ্জ্বলের গলা আঁকড়ে মাথা নিচু করলো হৃদি। আস্তে করে বলল, কটা বাজে? প্রায় 1টা। কি? সাউন্ড করবি না একদম। ততক্ষণে মেইন দরজা খুলে বেরিয়ে এসেছে প্রজ্জ্বল। বাহিরে এসে হৃদিতাকে নামিয়ে দিল নিজের বাইকের পাশে। শান্তমতো বলল, উঠে বস চটপট। হৃদিতা দ্বিমত করলো না, বাধ্য মেয়ের মতো উঠে বসলো বাইকে। হৃদিতা উঠে বসতে ঝড়ের বেগে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল প্রজ্জ্বল, একদম হৃদিতার বাড়ির দৃশ্যমানা ছাড়িয়ে। নির্লিপ্ত নীলিমায় বড় থালার মতো চাঁদটা এখন মাঝ বরাবর সুপ্ত কিরণ এখনো ছড়িয়ে দিচ্ছে সে হাওয়ায় বেগে। ফাঁকা রাস্তায় গাড়ি ছোটাচ্ছে প্রজ্জ্বল। হৃদিতা এক হাত প্রজ্জ্বলের কোমর আঁকড়ে ধরে বসে আছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর এতক্ষণ কেউ কারোর সাথে কথা বলেনি। রাতের পরিবেশে মৃদ্ধ হৃদিতার হঠাৎই কিছু মনে পড়তে সে বলল, আচ্ছা এত রাতে বাসার মেইন দরজা খোলা ছিল কেন? প্রজ্জ্বল সামনে তাকিয়ে বাঁকা হাসল। হৃদিতার দৃষ্টি এড়িয়ে তারপর বলল, যে বাড়িতে আমার মামির মতো শাশুড়ি আছে সে বাড়ির জামাইয়ের মাঝরাতে প্রেম করতে কোনো বেগ পেতে হয় না। আম্মু? মামুনি, আম্মু দরজা খুলে দিয়েছে। তাহলে আপনি বারান্দা দিয়ে এলেন কেন? মামুনি বলল, তুই দরজা খুলছিস না তাই বারান্দা দিয়ে আসতে হয়েছে। হৃদির কপাল কুঁচকে এলো। নিজের মা মাঝরাতে জামাইয়ের সাথে মেয়েকে ঘুরতে পাঠিয়ে দিচ্ছে। বাহ বাহ, হৃদিতা বলল, কিন্তু আমরা যাচ্ছি কোথায় জানি না। মানে? হৃদির সন্দিহান প্রশ্ন। মানে খুব সিম্পল, আমরা পালিয়ে যাচ্ছি। আতকে উঠল হৃদিতা, চোখের মনে কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। কি বলছে কি প্রজ্জ্বল? আপনার মাথা ঠিক আছে? কী সব বলছেন? মাথা ঠিক না থাকার কি হলো? পালিয়ে যাচ্ছি বছর 2 জন্য, একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ফিরবো। দেখি তোর বাপ মেনে না নিয়ে যায় কোথায়। আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো। বাইক থামান তাড়াতাড়ি, না থামালে আমি কিন্তু এবার চিৎকার করবো। প্রজ্জ্বল ভাই, এই শুনশান নীরব রাস্তায় কে শুনবে তোর চিৎকার? তাছাড়া আমি কি পরপুরুষ নাকি নিজের বরের উপর কী সব দোষ চাপাতে চাচ্ছিস? ছি ছি। প্রজ্জ্বল ভাই, গাড়ি থামান। আমি কোথাও যাব না, আব্বুকে কষ্ট দিতে পারবো না আমি। নামিয়ে দিন আমায়। দরকার হলে আপনি একা পালিয়ে যান, তারপর বাচ্চা পয়দা করে তাদের সমেত ফিরবেন। প্রজ্জ্বলের পেটে শক্ত করে চিমটি কেটে কথাগুলো বলল হৃদিতা। হঠাৎই পেটে খামচে পড়াতে গাড়ির টাল হারিয়ে ফেলল প্রজ্জ্বল। ব্যাগ হারিয়ে কিছুটা রাস্তা এলোমেলোভাবে এগিয়ে গেল গাড়িটা। ইট পাথর তৈরি শক্ত রোডের উপর গাড়িটা পড়তে গিয়েও পড়লো না শেষ অব্দি। শেষ মুহূর্তে এসে দক্ষ ড্রাইভারের মতো কোনো রকম বাইকটাকে কন্ট্রোলে আনলো প্রজ্জ্বল। কাট গলায় বলল, মেরে ফেলবি নাকি? তোর মরার শখ থাকলে ঝাঁপিয়ে পড় যা। আমাকে চিমটি কাটছিস কেন? তাছাড়া বাচ্চা আমি একা কিভাবে পয়দা করবো শুনি? অন্য সময় হলে হয়তো লজ্জা পেত হৃদিতা, কিন্তু হঠাৎ গাড়ি দুলতে থাকে সে কিছুটা ভয় পেয়ে গেল। অন্ধকারে সত্যি এমন করা উচিত হয়নি, কিন্তু প্রজ্জ্বল যা করছে তা কি ঠিক? শেষে কিনা পালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে রাগিয়ে দিলে চলবে না, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। শুকনো একটা ঢোক গেলে নিজের ভয়কে সংবরণ করলো হৃদিতা। পরপরই বললে, প্রজ্জ্বল ভাই বাড়ি ফিরে চলুন। এটা ঠিক হচ্ছে না কিন্তু প্রজ্জ্বল ভাই, তুই এমন এক নিঃশ্বাসে ভাই ভাই রাখতে থাকলে সত্যি আমি নিজে তোকে বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ফাজিলমি, নিজের বরকে ভাই ভাই করতে থাকিস, একটু লজ্জা লাগে না তোর? একটুও না। বিয়ের বছর খানিক পেরিয়ে গেল অথচ তোর ভাই ডাকা বন্ধ হলো না। ভাই ডেকে থেকে শহীদ হওয়ার ইচ্ছে নাকি তোর? আহ কি দুঃখ, এই জীবন আমি আর রাখবো না এই জীবন। প্রজ্জ্বলের সিরিয়াস কথার মধ্যে নেকামের ধাঁচ থেকে স্তব্ধ হলো হৃদিতা। একটা ছেলে কি করে এত ঢং করতে পারে? হৃদি তো মেয়ে হয়ে এতটা ঢং করে না যতটাই ছেলে করছে। হৃদিতা কিছু বলার আগে প্রজ্জ্বল আবারও বলল, আমি যখন ঠিক করেছি তখন পালিয়ে তো আমরা যাচ্ছি বেব। আচ্ছা বলো তো, কয়টা বাচ্চা চাই তোর? ডজন খানেক নাকি তার থেকে বেশি? কিন্তু 2 বছরে কি কয়েক ডজন বাচ্চা আমদানি করা সম্ভব? কি করা যায় বলো তো? তোর বাবাকে নাতি সংগঠিত সম্মেলনে ডুবিয়ে রাখবো আমি। বল হৃদি রানী, কি করা যায় এর জন্য? উপায় কি? রেগে গেল হৃদিতা। প্রজ্জ্বলের মতো চাক্ষুষ একটা ছেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ভাবতে পারছে না সে। হ্যাঁ হৃদি মানছে প্রজ্জ্বল একটু রোগচটায়, তাই বলে এমন সিদ্ধান্ত? হৃদি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি করে এমন একটা সিদ্ধান্ত নিলেন? আমার উপর বিশ্বাস নেই? প্রজ্জ্বলের এমন শান্ত কথার প্রেক্ষিতে কিছুক্ষণ চুপ থাকলো হৃদিতা।
সে তো বিশ্বাস করে, নিজের থেকে বেশি বিশ্বাস করে, কিন্তু পালিয়ে যাওয়ার মতো এমন একটা মান সম্মান হারানো কাজ সে কিছুতেই করতে পারে না। অন্তত বাবার সম্মানের জন্য প্রজ্জ্বলের কোমরে আঁকড়ে ধরার হাতটা গুটিয়ে নিল হৃদিতা। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নামিয়ে দিন প্রজ্জ্বল ভাই, আমি কোথাও যাচ্ছি না। হৃদির কথা শেষ হতে না হতে সাথে সাথে থেমে গেল বাইক। প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, নেমে পড়। থমকে গেল হৃদিতা। গুটিয়ে নেওয়া হাতটা আবারও প্রজ্জ্বলের কোমরে গুজে আটসাঁটো হয়ে বসলো সে। সত্যি সত্যি প্রজ্জ্বল নামিয়ে দিচ্ছে নাকি? হৃদিত তো ভেবেছিল প্রজ্জ্বল এমন কথা শুনলে ওকে বাড়িতে রেখে আসবে, কিন্তু না, সে তো মাঝ রাতে সত্যি হৃদিকে রাস্তায় নামিয়ে দিতে চাচ্ছে। এত রাতে কোথায় যাবে হৃদি? অন্ধকার রাস্তায় ভূত টুত চলে আসবে যদি, তখন কি হবে? এইসব উদ্ভট কথা ভেবে পাগল পাগল লাগছে হৃদির। হাতের বাঁধন আরো শক্ত করে ধরলো দুটো হাতে। এবার প্রজ্জ্বলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে গুটিয়ে বসলো সে। দম বন্ধ করে মেরে ফেলবে নাকি? কাছে গেলে তো তোর ছটপটানি শুরু হয়ে যায়, অথচ আজ দু হাতে চেপে ধরে বসে আছিস। লাগছে আমার, তাড়াতাড়ি নেমে পড়। হৃদিতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুতে সে বাইক থেকে নামবে না, কিছুতেই না। উল্টো দিক হয়ে আছে, তাই তোকে চড়টাও বসাতে পারছি না। তুই নামবি নাকি বাইক থেকে ফেলে দেবো তোকে? প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে হৃদিতা কাঁপা কাঁপা গলায় বলল, আমি নামবো না। শেষবারের মতো বলছি, নেমে পড় হৃদি। কথাটা বেশ জোরে বলল প্রজ্জ্বল। কেঁপে উঠল হৃদিতা। আড়ষ্ট হাত জোড়ার বাঁধন আলগা করে নেমে পড়লো সে। গাড়ি থেকে নেমে দুপা পিছিয়ে হাতের মুঠে ওনার এক প্রান্ত পেঁচাতে লাগলো। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে ওর। কেটে ভাসিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে আছে গলায়, কিছুতে আসছে না। সত্যি কি প্রজ্জ্বল এবার চলে যাবে ওকে রেখে? গাড়িটা সাইড করে রেখে হৃদিতার সামনে দাঁড়িয়ে দু হাত প্যান্টের পকেটে গুজলো প্রজ্জ্বল। চাঁদের সূক্ষ্ম আলো নিচের প্রেয়সীকে দেখতে লাগলো সে। মিষ্টি রঙের মায়াবিনী হৃদিকে চাঁদের আলোয় মোহনীয় লাগছে। আড়ষ্ট ভঙ্গিতে হৃদি তখনও মাথা নিচু করে কান্না আটকাতে ব্যস্ত। প্রজ্জ্বল হাসলো, দু কদম উল্টো দিকে পিছিয়ে বলল, এত বোকা কেন তুই? সাথে সাথে মাথা তুলে তাকালো হৃদিতা। প্রজ্জ্বলের পেছানো কথার মানে বুঝতে না পেরে ফেল ফেল করে তাকিয়ে থাকলো সে। হৃদির এমন বোকা বোকা চাহনি দেখে এক দফায় হেসে প্রজ্জ্বল বলল, তবে তোকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। আমি যা ভেবেছিলাম তুই তার থেকে অনেক বেশি ম্যাচিউরড। কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নিস। বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাস নয়। তুই যে মামার সম্মানের কথা ভেবে আমার হাত ছাড়তে রাজি হয়েছিস, এটাই আমার কাছে অনেক। আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি যে আমাদের পালিয়ে যেতে হবে। বিয়ে যখন হয়েছে তখন একটা না একটা সময় ঠিক মেনে নেবে মামু। ওনার জায়গায় থাকলে আজকের ঘটনাটা খুব স্বাভাবিক। নিজের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে 13 বছরে, এটা যে কেউ হঠাৎ মেনে নিতে পারবে না। মামুর ক্ষেত্রেও তাই হয়েছে। রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি অমতে নয় না, মামুর সম্মতি নিয়ে তোকে নিয়ে পালিয়ে যাব, বুঝলি? মধুচন্দ্রিমায় যাব। এতক্ষণে হা করে প্রজ্জ্বলের কথাগুলো শুনছিল হৃদিতা। প্রজ্জ্বলের কিছু কথা এক নিমিষে সব রাখা অভিমানগুলো ভাসিয়ে দিল যেন। গলায় আটকে রাখা কান্নাগুলো গাল বেয়ে গড়িয়ে অধর ছুঁয়ে দিল হৃদির। এবার সত্যি গর্ব হচ্ছে প্রজ্জ্বলকে নিয়ে। এমন একটা মানুষ ওর লাইফে আছে, ভাবতে অবাক লাগছে। এত বিচক্ষণ ভাবে কতজন ভাবে। মুহূর্তের জন্য প্রজ্জ্বলকে ভুল বোঝার জন্য খারাপ লাগতে শুরু করলো হৃদির। গাল গড়িয়ে পড়া জলের পরিমাণ বাড়তে লাগলো। হৃদিতার কান্না দেখে চমকে গেল প্রজ্জ্বল। তড়িঘড়ি সামনে গিয়ে হৃদিতার মাথা চেপে ধরলো শক্ত পোক্ত বুকের সাথে। শান্ত কণ্ঠে বলল, আমি তো মজা করছিলাম। এতক্ষণ হৃদারানী পালিয়ে যাওয়ার মতো কাজ আমি করব এটা ভাবলে কি করে? আচ্ছা বাবা, সরি, কান্না করিস না প্লিজ। প্রজ্জ্বলের কথার মাঝে পাশের রাস্তা দিয়ে ওদের ছাড়িয়ে একটা ট্রেন ছুটে গেল তীক্ষ্ণ বেগে। রাতের অন্ধকার ছাপে তার নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনটা চলে যেতে প্রজ্জ্বল খেয়াল করলো হৃদিতা এখনো কাছে। হৃদির মাথায় হাত বুলিয়ে এক পলক নীলিমা আকাশের চাঁদটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল সে। তীব্র গতিতে ট্রেনটা ছুটে গেল। দেখেছিস হৃদরানী? দেখেছিস তো? এখন দেখ, তার থেকেও তীব্র গতিতে ছুটছে আমার হৃদস্পন্দন। শুনতে পাচ্ছিস হৃদ? এক হাতে হৃদিতার কোমর আর অন্য হাত হৃদিতার মাথা বুকে চেপে ধরে কথাটা বলল প্রজ্জ্বল। তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি জানি না। ছোটবেলা থেকে তোর শান্ত স্বভাব আমাকে কাছে টানতো। বয়সের সাথে সাথে একসময় বুঝতে পারলাম তোর থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আমার। কেউ তোর দিকে একটা বার তাকালে হৃদস্পন্দন বেড়ে যেত আমার। চোখ তুলে ফেলতে ইচ্ছে করতো। তোর থেকে দূরে থাকতে হবে যদি ভেবে ভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করতে পারি না আমি। সব সময় তোকে সামনে বসে রাখতে ইচ্ছে করে। অস্বাভাবিক হৃদস্পন্দন টানে শান্ত করতে ইচ্ছে করে। একটা সময় বুঝে গেলাম তোকে আমার চাই। হ্যাঁ, শুধু তোকেই চাই। আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণ যেমন তুই, আমাকে শান্ত রাখার উপায়ও তুই। ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবি না একদম। আমার হৃদস্পন্দন যতক্ষণ আছে ততক্ষণ না হয় আমার কাছে থাকিস। আমি
প্রজ্জ্বল বাকি কথা শেষ করতে দিল না হৃদিতা। আলগা করা দু হাতে জড়িয়ে নিল প্রজ্জ্বলকে, কান্নাসিক্ত কণ্ঠে বলল, খবরদার এমন কথা বলবেন না। মুচকে হাসলো প্রজ্জ্বল, শক্ত বাহু ধরে হৃদিকে আবদ্ধ করে অধর ছুঁয়ে দিল মাথায়। শুভ্র মেঘদ্বয়ের মলিন হাওয়াতে অন্ধকার আচ্ছন্ন বিস্তর আকাশ। সকালে রৌদ্রোজ্জ্বল আকাশ আজ ঘন কালো মেঘে ছেয়ে আছে। গাছের পাতায় ঢেউ খেলছে মৃদু বাতাস, সাথে তৈরি করছে রাস্তার বিষণ্ণ ধূলিকণা অস্থির কার্যক্রম। বারান্দায় দাঁড়িয়ে নির্জীব উদাসীন প্রকৃতির কর্মকাণ্ড নিখুঁতভাবে খেয়াল করেছে হৃদিতা। ফ্যাকাশে রঙের আকাশটাকে হঠাৎ ওর কাছে ছাই রঙের রাঙানো শাড়ির অধলে কোনো এক রূপসী মনে হচ্ছে। হৃদির মন বেশ ফুরফুরে, তাই হয়তো উদাসীন প্রকৃতি ওর কাছে অন্য রূপ দিয়েছে। বারান্দার রেলিং ধরে মাথাটা সামনে এগিয়ে নিল হৃদিতা। খোলা চুলের মৃদু বাতাস খেলে যেতে হেসে উঠল সে। মন ভালো করার গভীর প্রয়াসটা ঘটেছে। আজ সকালে ভোরের দিকে প্রজ্জ্বল বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার পর নামাজ শেষে একটু ঘুম দিয়েছিল হৃদিতা। হঠাৎ ড্রয়িং রুমে কিছু শোরগোল। হৃদির ঘর অবধি পৌঁছে যেতে যেতে ঘন্টা খানেকের ঘুমটা ভেঙে গেল তার। গোল যোগ সৃষ্টির কারণ খুঁজতে ঘরের বাইরে আসতে ড্রয়িং রুমে কথোপকথন শুনে আটকে গেল সে। জয়ের বাবা নিজে এসেছেন বিয়ের নাকচ করতে। তার ছেলে নাকি অন্য জায়গায় মেয়ে পছন্দ হয়েছে। হৃদিতাকে সে কোনোভাবে বিয়ে করতে পারবে না। প্রথমে ওসমান সাহেব অবাক হলে পরবর্তীতে দুটো কটূক্তি শুনিয়েছে জয়ের বাবাকে। জয়কে ক্যারেক্টারলেস উপাধি দিতেও পিছুপা হননি তিনি, তবে ভদ্রতার খাতিরে বেশি কথা বাড়াননি ওসমান সাহেব। ভদ্র কথায় বেরিয়ে যেতে বলেছেন জয়ের বাবাকে। জয়ের বাবাও মাথা নিচু করে চলে গেছেন। সে তখন থেকে সেই খুশি হৃদিতা। ঘুমো ঘুমো চোখে দেখা দিয়েছিল উচ্ছলতা। নিদ্রাহীন আখির পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে আছে সে সকাল থেকে এখন পর্যন্ত। প্রকৃতির মায়ের মুগ্ধতার ঘোর লাগার রেশ কাটলো ফোনের তীক্ষ্ণ রিংটোনে। বিরক্ত হলো না হৃদি। শিথিল চাহনি ফেলে বারান্দার ছোট টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। গুটি পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে তাকাতে ফুরফুরে মনটা আরো ফুরফুরে হয়ে গেল তার। ফোনের স্ক্রিনে গোটা অক্ষরের ডেভিল নামটা দেখে চোটের কোণে খেলে গেল এক তৃপ্ততার হাসি। সকালে ঘটনাটা প্রজ্জ্বলকে জানানোর জন্য অস্থির হয়েছিল সে। এতক্ষণ ফোন দেয়নি। প্রজ্জ্বল ঘুমিয়েছিল বলে কাল সারা রাত জেগে থাকার জন্য সকালে ঘুমটা নষ্ট করতে চায়নি হৃদয়। এখন যখন প্রজ্জ্বল নিজে ফোন দিয়েছে তখন আর অপেক্ষা করলো না সে। ফোনের টোন বেশিক্ষণ বাজতে না দিয়ে তড়িঘড়ি করে রিসিভ করে নিল। হ্যালো। ফোনের ওদিক থেকে অস্থির কণ্ঠের কথা কানে লাগতেই ব্রু কুঁচকে ফেলল প্রজ্জ্বল। মৃদু হেসে ভনিতা করে বলল, ভাবলি এত খুশি কেন তুই? হৃদিতা মাথা নিচু করে মুচকে হাসলো। প্রজ্জ্বল ওর শুধু হ্যালো বলাতে বুঝে ফেললো ও অনেক খুশি। অদ্ভুত তো, তাহলে কি প্রজ্জ্বল ব্যাপারটা জানে? এসব ভাবতে ভাবতে আনমনে হৃদি বলে ফেললো, কি খুশি হওয়ার কারণটা আমাকে বলো। আমিও একটি খুশিতে তোর মতো লজ্জা পাই। মাথা নোয়ানো অবস্থায় দেয়ালে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকি করতে লাগলো হৃদি। নিচু স্বরে বলল, আজ সকালে। প্রজ্জ্বল মুচকে এসে হৃদির কথা মুখ ভেঙে দিল। ইস, এই ছোট কথাটা বলতে হৃদি এত লজ্জা পাচ্ছে কেন বুঝতে পারছে না সে। নিজেকে অনেক কষ্টের সামনে মৃদু স্বরে বলল, জয়ের বাবা বাসায় এসেছিল, তারপর জয় আর আমার বিয়েটা হবে না সেটা বলে গিয়েছেন। ও আচ্ছা, এই ব্যাপার। প্রজ্জ্বলের দায় সারা এই ব্যাপার কথাটা শুনে হঠাৎ হৃদির মন খারাপ হয়ে গেল। দেয়ালে লজ্জায় আঁকুবুকি করা হাতটা থেমে গেল। প্রজ্জ্বল কি কথাটা শুনে খুশি হয়নি? ওর নিজের এতটা ভালো লাগছে অথচ প্রজ্জ্বলের একটুও ভাবাবেগ নেই ব্যাপারে। এই অদ্ভুত চিন্তা ভাবনাগুলো মস্তিষ্কে আলোড়ন ফেলতে নিভিয়ে গেল হৃদিতে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বারান্দার এক কোনায়। খিরে, কথা বলছিস না কেন? ওদিক থেকে প্রজ্জ্বলের সদ্য ঘুম ভাঙা কণ্ঠের তীক্ষ্ণ রেশ কর্ণ করে পৌঁছালে। চুপ করে থাকলো হৃদিতা। প্রজ্জ্বল হাসলো। হৃদির হঠাৎ চুপ করে যাওয়ার কারণ নিমিষে ধরে ফেললো সে। ফোনটা এখান থেকে ওখানে ফিটে গুজে বলল, আমাকে তাহলে ধন্যবাদটা তাড়াতাড়ি দিয়ে ফেল। অবাক হলো হৃদিতা। হঠাৎ ধন্যবাদ চাচ্ছে কেন প্রজ্জ্বল? অভিমানী চঞ্চল চাহনি স্থির করে কাটা কাটা গলায় প্রশ্ন করলো, মানে হঠাৎ ধন্যবাদ কেন? বাবা, এত অকৃতজ্ঞ তুই হৃদি। আগে জানতাম না তো। এত কষ্ট করে তোর বিয়েটা ভেঙে দিলাম আর একটা ধন্যবাদ কি আমি প্রাপ্য নই? তোর থেকে তো বড় সড়ো ট্রিট পাও না আমার। হৃদি শুকনো গলায় বিষম খেলো। চোখগুলো বড় বড় হয়ে গেল। হঠাৎই জয়ের মতো পাল্টে যাওয়ার পিছনে কারণটা এতক্ষণ কেন ভেবে দেখেনি সে? জয়ের সাথে বিয়ের কথা সামনে না এগোনোর কারণ যে প্রজ্জ্বল হতে পারে সেটা এতক্ষণ মাথায় আসেনি হৃদির। এবার ভয় পেয়ে গেল সে। প্রজ্জ্বল আগের বারের মতো এবারও জয়ের সাথে কিছু করে বসেনি তো? তৎক্ষণাৎ আটকে উঠল সে। ভয়ার্থ কণ্ঠে বলল, আপনি জয়ের সাথে কিছু?
ঠিক ধরেছিস। হৃদির কথা শেষ না করতে দিয়ে সোজা সাপটা কথায় উত্তর দিল প্রজ্জ্বল। শুকনো ঢোক গিলল হৃদিতা। বাবা যদি কোনোভাবে জানতে পারে প্রজ্জ্বল এসবের জন্য দেয় তাহলে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। প্রজ্জ্বল বুঝে ফেলল হৃদি কি ভাবতে পারে, তাই স্বাভাবিক কণ্ঠে হৃদিকে আশ্বস্ত করে বলল, মামু কিছু জানতে পারবে না, চিন্তা করিস না। জয়ের বাবা ছেলের ক্ষতি চাইবে না, তাই তিনিও আগ বাড়িয়ে কিছু বলতে আসবে না। কিন্তু কোনো কিন্তু না, ও তোর দিকে নজর দিয়ে ভুল করেছে, শাস্তিটা ওর প্রাপ্য ছিল। আর বাদ দে তো, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, খুব শীঘ্রই তোকে আমার কাছে নিয়ে আসছে। ছবি রেডি হৃদরানী। হঠাৎ আতঙ্কিত চেহারা কেটে গেল হৃদিতার। মুহূর্তের মধ্যে ভুলে গেল জয়ের কথা, ভুলে গেল জয়ের নামক ছেলেটির সাথে ঘটে যাওয়ার বিস্তর কাহিনী। প্রজ্জ্বলের আশ্বস্ত ভঙ্গির কথা শিহরিত করেছে তার মনকে। লজ্জায় নুয়ে পড়ছে মাথা। বারান্দা থেকে কি ছুটে ঘরে চলে এলো হৃদিতা। উথাল পাতাল পুকুরে যে তার লজ্জা দেখে হিংসে করছে। বেডের উপর উভয়ে শুয়ে পড়ল সে। উপাস থেকে এক নাগাড়ে কিছু লজ্জা রাঙানো কথা বলে যাচ্ছে প্রজ্জ্বল, আর তারই প্রতিক্রিয়া উভয়ে শুয়ে থাকা হৃদিতার গাল দয় লাল আভা ছড়াচ্ছে। ছেলেটা বড্ড ভালোবাসে ওকে, হারানোর ভয় উদ্ভট কাজ করে, পাগলামো করে। এই পাগলামিতেই হঠাৎ বাধা পড়ে গেছে হৃদি। মাঝে মাঝে শান্ত মেয়েটারও এখন অদ্ভুত ইচ্ছে জাগে প্রজ্জ্বলের মতো পাগলামি করে ওকেও বেঁধে রাখতে ইচ্ছে করে হৃদির। কিশোরী মনে সায়রে ফুটন্ত প্রেমের উত্তাল ঢেউয়ের হাবুডুবু খাওয়াতে ইচ্ছে করে। প্রজ্জ্বল নামটা যেমন প্রত্যেক মুহূর্তে মস্তিষ্কে বিশাল আস্তরণ ঢেকে রাখে, ঠিক সেইভাবে প্রজ্জ্বলের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করতে চায় হৃদি, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে চায় প্রেমময় প্রহরে। এইসব আনমনে ভাবতে ভাবতে আকস্মিক রাজ্যের ঘুম চলে এলো হৃদির চোখে। অবচেতন মন এখন স্বপ্নে দেশে প্রজ্জ্বলকে নিয়ে বিচরণ করছে। আহ, কি শান্তির ঘুম! তন্দ্রাচ্ছন্ন হৃদিতে কিছুক্ষণ প্রজ্জ্বলের কথায় প্রেক্ষিতে হু-হা করে তলিয়ে গেল ঘুমের দেশে। ফোনের পাশ থেকে কোনো কথা আসছে না দেখে বার কয়েক মৃদুস্বরে হৃদিকে ডাকলো প্রজ্জ্বল। কোনো সাড়া শব্দ না আসে একটু হাসলো সে। মেয়েটা যখন তখন ঘুমিয়ে পড়ে আজকাল, তোকে আর 5 মিনিট সময় দেবো, এর মধ্যে বেরিয়ে না আসলে সত্যি তুলে নিয়ে আসবো বলে দিলাম। কড়া কথা হৃদিতাকে ফোনের মেসেজ ওয়ার্ন করলো প্রজ্জ্বল। আধা ঘন্টা ধরে হৃদির বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সে, আর হৃদি দাঁড়িয়ে আছে ওর বাবার ঘরের সামনে। ঘরে ঢোকার সাহস পাচ্ছে না। ওর দিন কত কেটে গেছে। ওসমান সাহেব বোনের সাথে খারাপ ব্যবহারে তপ্ত হলেও এখনো কথা বলেনি তিনি। সংকোচ, সবার অগোচরে হাজারবার সুপ্রিয়াকে ফোন দিতে গিয়েও আটকে গেছেন। কোথাও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ইগো। হৃদির হঠাৎ বিয়ের খবরটা অনেক হার্ট করেছে তাকে, তবুও বড় বোনের সাথে আচরণটা ঠিক করেননি তিনি। তবে দুঃখিতটাও আরো বলা হয়নি। ওই যে ইগোর কাছে হার মেনে দুই ভাই বোনের মাঝে রয়ে গেছে মনোমালিন্য নামক শব্দটি। নিপার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে বলে শপিংয়ের তোড়জোড় শুরু হয়েছে। হৃদিতা ওর বাবার ঘরের সামনে দাঁড়িয়েছে অনুমতি নেওয়ার জন্য। নিপা বড় ফুপু বারবার করে বলে দিয়েছে আজ হৃদিকে ওদের সাথে বেরোতে হবে, কিন্তু বাবাকে কিছু না জানিয়ে হৃদিতা যেতে পারছে না কোথাও। এ কয়দিনে সে বাধ্য মেয়ের মতো কলেজে এসেছে আর প্রজ্জ্বলের সাথে ফোনে কথা বলেছে, দেখা সাক্ষাৎ হয়নি সেভাবে। এসব ভাবতে আবারও ফোনের ভাইব্রেটে বেজে উঠলো। ফোনের স্ক্রিনে প্রজ্জ্বলের আরও একটা মেসেজ, আমি জাস্ট আর 5 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে তুই যদি না বেরিয়েছিস তো আমি কি করতে পারি ভালোভাবে জানিস। প্রজ্জ্বলের দেওয়া মেসেজটা পড়ে শুকনো ঢোক গেল হৃদিতা। ফোনে টাইমটা দেখে নিল 4:25 বাজে। হৃদিতা 2 পা এগোতে নিয়েও আবারও থেমে গেল। কিছুতে সে তার বাবার ঘরে ঢোকার সাহস পাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ বারান্দায় দাঁড়িয়ে বাসার সামনে দাঁড়ানো প্রজ্জ্বলকে অস্থিরতা খেয়াল করছে ওসমান সাহেব। আধা ঘন্টা যাবৎ প্রজ্জ্বলকে দেখাই যেন তেনার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। নিজের বাম হাতে বাঁধা ঘিয়ে রঙের ফিতে ওয়ালা ঘড়িটিতে চোখ বুলিয়ে নিলেন তিনি। মুচকে এসে আবারও প্রজ্জ্বলের দিকে তাকালেন। রাগের বসে প্রজ্জ্বলকে কটু কথা শোনালেও নিজের বোনের ছেলেকে বেশ পছন্দ করেন তিনি। হ্যাঁ, প্রজ্জ্বল একটু উগ্র স্বভাবের, কিন্তু ছেলে হিসেবে অনেক গুণে ভালো সে। ওসমান সাহেব আর মিনিট কয়েক অপেক্ষা করে দরজার দিকে পা বাড়ালেন। হৃদিতার উপস্থিতি তিনি বুঝতে পারলেও এতক্ষণ প্রকাশ করেননি মেয়ে যে তার অতটা অবাধ্য নয়, তার যথাযথ প্রমাণ আজ পেয়েছেন তিনি। হালকায় ভিজিয়ে রাখা দরজা খুলে হৃদিতার সামনে দাঁড়ান ওসমান সাহেব। হাত দুটো পিছনে বেঁধে মুখ আটসাট করে গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। হৃদিতা হঠাৎ করে সামনে নিজের বাবাকে দেখে চমকে 2 পা পিছিয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে একবার ওনার দিকে তাকিয়ে মত নিচু করে নিল সে। যেতে পারো তুমি, কথাটা বলে ওসমান সাহেব আবারও ঘরে ঢুকে গেলেন। হৃদিতার বড় বড় হয়ে যাওয়া চোখ জোড়া নিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। ফোন স্ক্রিনে একবার তাকিয়ে দেখলো আরও 1 মিনিট বাকি আছে। ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে তৎক্ষণে সে ছুটে লাগলো। সে প্রজ্জ্বলের সামনে হাঁটুতে
হাত চেপে ধরে হাঁপাতে লাগলো হৃদিতা। সময়ের মধ্যে আসতে গিয়ে নাজেহাল অবস্থায় একটু দূরেই প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল, মুখে গম্ভীরতা বিরাজিত। হৃদিতা কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে আবারও ফোনে টাইম দেখে নিল। এখনো 5 মিনিট শেষ হয়নি। তাহলে প্রজ্জ্বল রেগে আছে কেন? এতক্ষণ অপেক্ষা করে আসে সেজন্য? কৌতূহল নিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো হৃদিতা। তোর বাপ আমাকে কিভাবে রে? কিডন্যাপার, ছেলে ধরা? প্রজ্জ্বলের কথা শুনে অদ্ভুত চাহনি দিল হৃদিতা। কথাটা যে ও বুঝতে পারেনি তারই প্রমাণ এমন দৃষ্টি। রাতে বৃষ্টি নেমেছিল বিধায় আজ সারাদিন পরিবেশের অনেকটা শীতের, সূর্যের প্রখরতা নির্লিপ্ত, তার উপর বিকেলে গড়িয়েছে। এই সময় হালকা বাতাসের সাথে মিহির তার মিষ্টি সোনালি আভা ছড়িয়েছে। সূর্যের এই নির্লিপ্ত আলোর থেকেও ধারালো তেজে প্রজ্জ্বলের সামনে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে হৃদিতা। কোমরে 2 হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে সব সময় তার বাবাকে নিয়ে ফাজলামো একেবারে সহ্য হচ্ছে না। তার এখন অসম্ভব রকমের রাগ হচ্ছে। ওর প্রজ্জ্বলের চুল ধরে টানাটানি করতে ইচ্ছে করছে, হাতে অনেক জোরে কামড় বসিয়ে সব রাগ মেটাতে ইচ্ছে করছে। হৃদির থেকে 2 কদম দূরে প্যান্টের পকেটে হাত গুজে ভ্রু কুঞ্চিত করে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল। পরনে ব্ল্যাক ফুল হাতা শার্ট আর ব্ল্যাক প্যান্ট, শার্টের হাতা কোণে অবধি গুটিয়ে রাখা, বাম হাতের কবজিতে বাঁধা কালো বেল্টের সাথে ঘড়িটা তপ্ত বিকেলে সোনালি রোদ্দুরে ঝকঝক করছে। ফর্সা মুখের উপর কালো গোটা দৃষ্টি জোড়া বেগতিক ভাবে হৃদের রাগান্বিত মুখের উপর ঘোরাঘুরি করছে। বোঝার চেষ্টা করছে হঠাৎ রেগে যাওয়ার কারণ। কিছুটা বুঝতে পেরে মৃদু হাসলো প্রজ্জ্বল। হৃদিকে আরো রাগে দিতে বলল, কি হৃদি এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তোর এই বিটকুটি নজর লেগে আমার জ্বর টর কিছু এসে গেল তখন দেখে সোজা কেস লাগিয়ে দেবো, নজর লাগানো কেস। পুলিশ এসে যখন টেনে হিচড়ে নিয়ে গারদে পড়বে তখন বুঝবি লাগানোর মজা। খবরদার হৃদয় ওভাবে তাকাবি না আমার দিকে। কেস, জেল, পুলিশ কিসব উদ্ভট কথা বলছে এই ছেলে। হৃদির তপ্ত নিঃশ্বাসের সাথে মেশানো রাগটা এবার এগিয়ে এলো গলা অবধি। চড়া হলো কণ্ঠনালীতে। প্রজ্জ্বলের দিকে কটাক্ষ চাউনি ফেলে বলল, সমস্যা কি আপনার? তোর বাবা কি? উনি আপনার মামা হয় না? হৃদিতার কথায় বিমালুম তোয়াক্কা না করে গাড়িতে পিঠ ঠেকিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। গাড় ঘুরিয়ে অন্যদিকে তাকে হুইসলিং করতে লাগলো। সেজন্য কোনো কথাই শুনেই না এইসব ভাবসাব। তারপর হঠাৎই হৃদির দিকে তাকিয়ে বলল, তো কি হয়েছে? মামা হয়েছে তো কি হয়েছে শুনি? প্রজ্জ্বলের এমন গা চালানো উত্তরে হৃদির রাগটা আরো বেড়ে গেল। কাটকাট গলায় বলল, আপনাকে কিন্তু কি করবি? হৃদির কথা মাঝপথে থামিয়ে দিল প্রজ্জ্বল। আমি, তুই? আবারও হৃদির কথা থামিয়ে দিয়ে বাঁকা হাসলো প্রজ্জ্বল। খুব সুন্দর একটা কাজ হাতে পেয়েছিস যেন সে। হৃদির কথা আটকে দেওয়ার কাজ। বারবার কথার মাঝে আটকে দেওয়াতে রেগে গিয়ে নিজের চুলগুলো টেনে ছিঁড়তে ইচ্ছে করছে হৃদির। এই ছেলের সাথে পেরে ওঠা মুশকিল বই কি। এই তুই তোর দৃষ্টি সংযত করতো, এদিকে তোর বাপ, অন্যদিকে তুই। দুজনে কি শুরু করছিস বলতে? একজন বারান্দা থেকে তো অন্যজন সামনে দাঁড়িয়ে নজর দিচ্ছিস আমার উপর। হায় আল্লাহ, এত সুন্দর কেন বানিয়েছে আমায়? প্রজ্জ্বলের কথায় ভেবাচাকা খেয়ে গেল হৃদিতা। কথার মানে বুঝতে সাথে সাথে মাথা ঘুরিয়ে বারান্দার দিকে তাকালো সে। ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন সেখানটায়, পেপার পড়ার ভঙ্গিমায় আড়ালে ওদের দিকে তাকিয়ে আছে তা স্পষ্ট বোঝালো হৃদি। খানিক লজ্জা পেল, সাথে সংকোচে মাথা নিচু করে গাড়িতে নিজে থেকেই উঠে বসলো সে। এক মুহূর্তে সে আর প্রজ্জ্বলের সামনে দাঁড়াতে পারছে না। প্রজ্জ্বল একটু হেসে সোজা হয়ে দাঁড়ালো। নিচে তাকিয়ে হালকা হেসে আকস্মিক বারান্দার দিকে তাকালো যেখানে ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন। বাড়ির সামনে থেকে বারান্দার দূরত্ব খুব বেশি নয়। প্রজ্জ্বল স্পষ্ট দেখতে পেল তার মামা ওরফে শ্বশুরমশাই পেপারে নিজেকে ঢাকার চেষ্টা করছেন। তিনি যে প্রজ্জ্বলের হঠাৎই তাকানোতে বেশ লজ্জা পেয়েছেন তা বোঝা যাচ্ছে। ওসমান সাহেবকে আর লজ্জা না ফেলে গাড়িতে উঠে বসলো প্রজ্জ্বল। ড্রাইভিং সিটের পাশের সিটেই মাথা নিচু করে হাতে ওড়না পেঁচাচ্ছে হৃদিতা। রাগ এখনো পড়েনি। রাগ আর লজ্জা নিবারণের চেষ্টায় ওড়নার সাথে যুদ্ধ বাঁধিয়েছে সে। হৃদিতার কাজকর্ম ভালো করে পর্যবেক্ষণ করে গাড়ি স্টার্ট করলো প্রজ্জ্বল। মেয়েটাকে এই মুহূর্তে লজ্জা দিতে চাচ্ছে না সে। হৃদিতা অনেক কষ্ট করে নিজের রাগটা বসে আনতে পারলো না। লাজ লজ্জা ভুলে গিয়ে করে ফেললো একটা অযাচিত আচরণ। কামড় বসে দিল স্টারিং এর রাখা প্রজ্জ্বলের হাতে। হঠাৎ আক্রমণের নেপথ্যে প্রজ্জ্বলের বিন্দুমাত্র ভাবাবেগ হলো না। সে স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করলো। হৃদিতা ওর রাগ মেটাতে ব্যস্ত। 2 হাতে প্রজ্জ্বলের হাত চেপে ধরে সে 40 সেকেন্ডের মতো দাঁত বসিয়ে আছে।
প্রজ্জ্বলের হাতে চোয়ালে শক্তি ধীর হয়ে আসতে হাঁপিয়ে গেল সে। মাথা উঠিয়ে হাতের পিঠে মুখ মুছে কটাক্ষ চাউনিতে ফেললো প্রজ্জ্বলের উপর। সামনে আসা খোলা চুলগুলো পিঠের দিকে জোর করে ঠেলে দিয়ে বলল, আর বলবেন তোর বাবা তোর বাবা? আর একবার উচ্চারণ করে দেখুন তো। হৃদির কথা শুনে হো হো করে হেসে উঠলো প্রজ্জ্বল। সিটে মাথা ঠেকিয়ে পেট চেপে হাসতে লাগলো সে। হৃদির চমকে উঠলো। প্রজ্জ্বলে হাসি দেখে এবার অনেকটা ভয়ে জেঁকে বসলো। প্রজ্জ্বল যদি এবার উল্টো কামড় দেয় তখন? এতক্ষণ রেগে থাকা ভয়গুলো হাওয়ায় হয়েছিল, কিন্তু প্রজ্জ্বলের হাসিতে প্রাণ যায় যায় অবস্থা। ভয় পেয়ে বাঁকা হয়ে জানালার সাথে লেগে গেল হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসলো প্রজ্জ্বল। সিটে এলানো মাথা উঠিয়ে ঠিকঠাক হয়ে বসলো। স্টিয়ারিং এর আঁকড়ে আবারও তাকালো হৃদির দিকে। নেশাত্মর কণ্ঠে বলল, আমি শুরু হয়ে গেলে সহ্য করতে পারবে তো হৃদমণি? এইটুকু যেন যথেষ্ট ছিল হৃদি তার আড়ষ্ট হয়ে যাওয়ার। শুকনো ডোব গিলে হাত দুটো এক জায়গায় গুটিয়ে নিয়ে জোড়াসোড়ো হয়ে জানালার ঘেঁষে বসলো হৃদি। পড়ে যাবে এদিকে। প্রজ্জ্বলের স্বাভাবিক কণ্ঠের আওয়াজেও সরে আসলো না হৃদি। প্রজ্জ্বল একটু ঝুঁকে তাকালো হৃদির দিকে। মেয়েটা মাঝে মাঝে ওকে এত ভয় পায় কেন আল্লাহ মালুম। এত ভয় পাওয়ার বা কি আছে? হঠাৎ হৃদি তার কোমর আঁকড়ে কাছে টেনে নিল প্রজ্জ্বল। ঘটনায় আকস্মিকতায় প্রজ্জ্বলের বুকে হাত লাগিয়ে কোনো রকম নিজেকে সামলিয়ে নিল হৃদি। চোখে চোখ পড়তে প্রজ্জ্বলের নেশাতুর চাহনি বুঝে ফেলল সে। দৃষ্টি হালকা নিচু করে চেয়ে থাকলো প্রজ্জ্বলের বুক বরাবর। দুটো খোলা বাটনের ভেতর স্পষ্ট প্রজ্জ্বলের সুঠাম ফর্সা বুকটা। সেখানে দৃষ্টি আটকে গিয়েছে হৃদির। বেহায়া দৃষ্টি অনহৃদের দৃষ্টি বরাবর লক্ষ্য করে হাসলো প্রজ্জ্বল। হৃদির মুখে পড়ে থাকা লেয়ার কাটের ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিল। মুখ বাড়িয়ে কনের কাছে ফিসফিসি বলল, আমি কিন্তু সবার মতো যখন তখন কামড় দেই না। সময় আসুক, দেখা যাক কি হয়। কানের কাছ থেকে মুখ সরিয়ে নিল প্রজ্জ্বল। এখন তার প্রেয়সীর লজ্জারঞ্জিত মুখশ্রী দেখার পালা। তাই হলো হৃদি তার ভয়গুলো লজ্জায় পরিণত পেল। চোখে মুখে লালাপ আভা ছড়িয়ে পড়লো মুহূর্তে। প্রজ্জ্বল হৃদিকে তার একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আমি কি আর সাধে বলি তোদের বাপের নজর ঠিকঠাক না? সবসময় তোরা নজর লাগাস আমার উপর। কাজল পরিসনি দেখি দেখি হৃদির চোখ থেকে আঙ্গুলে কিছুটা কাজল নিয়ে নিজের কানের পিছনে নিজেই লাগিয়ে দিল প্রজ্জ্বল। নিজের গায়ে হালকা করে তিনবার থুতু ছিটিয়ে হৃদিটা ছেড়ে দিল সে। দু হাত খুলে রাখা শার্টের বোতামগুলো লাগাতে লাগলো সে। এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল হৃদিতে। প্রজ্জ্বলের কথা কাজ কিছুই বুঝতে পারছিল না সে। তবে এবারে সব স্পষ্ট। প্রজ্জ্বলের বোতাম লাগাতে দেখে সবকিছু বুঝতে পারলো। ঠিকঠাক হয়ে বসে মাথা নিচু করে নিল প্রজ্জ্বল। যে ওর দৃষ্টি অনুসরণ করেছিল কে জানতো। লজ্জায় হাত মোছামুছি করতে লাগলো হৃদিতে। এদিক ওদিক তাকিয়ে কিছুই শান্তি পাচ্ছে না সে, কিন্তু লজ্জার কাজটা না করেই ফেলছে। প্রজ্জ্বলের এমন নেশাতুর কণ্ঠ সহ্য হচ্ছে না হৃদির দিকে। এক পলক তাকিয়ে নিচের দিকে জানালা গ্লাসটা নামিয়ে দিল প্রজ্জ্বল। গাড়ির বাইরে মাথায় উঁচিয়ে কিছু একটা দেখে নিয়ে গাড়ি স্টার্ট করলো সে। স্টিয়ারিং সামনে হৃদির উদ্দেশ্যে বলল, তোর বাবা তোকে আমার কাছে দিয়ে দেওয়ার পরেও ভাববে তার মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি। এই এক কথা কিডন্যাপ করেছি। দিন দুপুরে দু চারবার চক্কর লাগিয়ে আসবে আমার বাসায়। শ্বশুর নাকি ফেলেন কিছুই বুঝি না। নিজের ভাগ্নের উপর সামান্য পরিমাণ বিশ্বাস নেই। কি কষ্ট। ওসমান সাহেব যে এখনো বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই ব্যাপারটা বুঝতে পারলো হৃদিতা। আরো কিছুটা লজ্জায় গুটিয়ে গেল সে। সন্ধ্যে নামিনি এখনো, একটু আগে গন্তব্যে পৌঁছেছে হৃদি। প্রজ্জ্বল মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে হৃদিতা। প্রজ্জ্বলকে ওকে নামিয়ে গাড়ি পার করতে চলে গেছে। চল। ফাঁস ফিরে তাকালো হৃদিতা। প্রজ্জ্বল ফিরেছে ওর পাশে দাঁড়িয়ে চুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে ঠিকঠাক করে নিচ্ছে কোনো কারণ ছাড়াই। হঠাৎ তো রেগে গেল হৃদিতা। এমনি কম সুন্দর লাগছে নাকি? আবার চুলগুলো ঠিক করার কি আছে? মার্কেটে তো কম মেয়ে আসেনি হৃদিতা। প্রজ্জ্বলের সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো। প্রজ্জ্বল অবাক হলো একটু। ব্রুচিয়ে বোঝালো কি হয়েছে। হৃদিতা হাত উঁচিয়ে প্রজ্জ্বলের চুল ছুঁতে নিল, কিন্তু হাতে পাচ্ছে না সে কিছুতে। এরপর পায়ের পাতে ভর করে দাঁড়ালো। প্রজ্জ্বলের সেট করে চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে দু কদম পিছিয়ে গেলো সে প্রজ্জ্বলের দিকে। চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে আবারও প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো। আবারও পা উঁচিয়ে চুলগুলো ঠিকঠাক করে দিয়ে দু কদম পিছিয়ে গেল প্রজ্জ্বলের দিকে তাকালো। আশাহত হলো হৃদিতা। না, এবারও সুন্দর লাগছে। এবারেই সুন্দর লাগছে প্রজ্জ্বলকে। এলোমেলো সেট করা চুলগুলো সবকিছুতে ভালো লাগছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো হৃদিতা। আর এক পলক প্রজ্জ্বলের দিকে তাকে গট গট করে হেঁটে যেতে লাগলো মার্কেটের ভিতরে, কিন্তু বেশি দূর যেতে পারলো না। ওর হাতটা আটকে থামিয়ে দিল প্রজ্জ্বল। হ্যাচকা টান দিয়ে নিজের বুক নিজের দিকে ঘুরিয়ে নিল। এক হাতে হৃদির চুলে গোছার কিছু অংশ সামনে এনে হৃদির চোখে হাত ছুঁয়ে কিছুটা কাজল নিয়ে নিল। আবারও আঙ্গুলে লাগানো কাজলটা হৃদির কানের পিঠে লাগাতেই কেঁপে উঠলো সে। অবাধ্য হাত খামচে নিল প্রজ্জ্বলের বুকের কাছে শার্টের অংশ। আর হৃদির রানীকে যেন নজর না লাগে কারো।
আর আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে হবে না আপনাকে। প্রজ্জ্বল শুধু হৃদের এইটা মাথায় থাকে যেন আমার ভর সন্ধ্যা মালতী তোমার স্পর্শে বারবার বেখেয়ালি হয়ে পড়ি। এভাবে হুটহাট কাছে চলে এসো না প্লিজ। সামলাতে পারে না নিজেকে সন্ধ্যা মালতীর লজ্জা নিজেকে রাঙিয়ে দিতে ইচ্ছে করে। এই অতি সুন্দর রমণীর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে।